আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সরকারি গাড়ি অপব্যবহার ও মাত্রাতিরিক্ত ব্যয় থামানো যাচ্ছে না। এতে জ্বালানির পেছনে বছরে খরচ 150 কোটি টাকা। নতুন গাড়ি কিনতে কর্মকর্তারা 30 লাখ টাকার ঋণ সুবিধা ও জ্বালানি খরচ নেয়। তারপরও অনেকেই দপ্তরের গাড়ি ব্যবহার করে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও 400 গাড়ি জমা দেয়নি কর্মকর্তারা, ফলে বাড়ছে সরকারি খরচ। 15 বছরে মন্ত্রী এমপিদের পাশাপাশি আমলারাও গাড়ি ব্যবহারে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। আতিকা রহমানের রিপোর্ট। সরকারি চাকরি বিধি অনুযায়ী উপসচিব পদমর্যাদা কর্মকর্তা পর্যন্ত সরকারি গাড়ি সুবিধা পান। বর্তমানে যে সংখ্যা 2500। এসব গাড়ির পেছনে প্রতি বছর শুধু জ্বালানি খরচ হয় 150 কোটি টাকা। পাশাপাশি আছে চালকের বেতন ও রক্ষণাবেক্ষণ খরচ। আওয়ামী লীগের আমলে কর্মকর্তাদের নতুন গাড়ি কিনতে বিনা সুদে 30 লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হয়। জ্বালানি খরচ হিসেবে প্রতি মাসে দেয়া হয় আরো 50,000 টাকা। সরকারি সুবিধায় নতুন গাড়ি কিনে অনেকেই দপ্তরের গাড়ি ছাড়ছেন না। বাসায় গাড়ি রেখে রুটের গাড়ি চড়েন, ব্যবহার করেন মন্ত্রণালয় ও প্রকল্পে যানবাহন। পরিচয় গোপন রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি স্বীকার করেন। গাড়ি কেনার সুবিধা নিয়ে অনেক কর্মকর্তাই দপ্তরের গাড়ি ব্যবহার করেন। তারা ভাড়াও পরিশোধ করেন না। প্রকল্পের গাড়ির যথেচ্ছ ব্যবহারও আছে, ফলে সরকারি ব্যয় বাড়ছে। আওয়ামী মন্ত্রীদের মতো সরকারি কর্মকর্তারাও নিয়ম বহির্ভূতভাবে দপ্তরের গাড়ি ব্যবহার করেছেন, যা এখনো বহাল আছে। প্রকল্প শেষে 60 দিনের মধ্যে পরিবহন পুলে গাড়ি জমার বিধান থাকলেও এখনো 400 গাড়ি জমা পড়েনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে আদেশ জারি হলেও ফল পাওয়া যায়নি। 2006 এর একটি সার্কুলার আছে যে প্রকল্প সমাপনের 60 দিনের মধ্যে আপনার এই গাড়িগুলা পরিবহন পুলে জমা দিতে হবে। সচল গাড়ি, অচল গাড়ি না। কিন্তু বিভিন্ন কারণে এই গাড়িগুলো আমরা সময় মতো পাচ্ছি না। এতে পরিবহন পুল ও সাফারিংসের মধ্যে আছে। তবে আমাদের এমন কোনো মেকানিজম নাই যে যাতে তাদেরকে আমরা গাড়ি দেওয়ার জন্য বাধ্য করতে পারি। এই গাড়িগুলো প্রজেক্টে আছে এবং গাড়ি কোথায় আছে এটা যারা প্রজেক্ট মনিটর করেন তারা বলতে পারবে। অনেক কর্মকর্তা স্ত্রী সন্তানদের ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করেন। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মার্কেটের সামনে হরহামেশা যা দেখা যায়। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আমলারা ক্ষমতার অপব্যবহার ও অর্থ অপচয় করে দুর্নীতি করছেন। তাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। সরকারিভাবে যে স্বাভাবিকভাবে যে ব্যবহৃত এন্টাইটেলমেন্টের মাধ্যমে যে অংশ হিসেবে যে প্রাপ্য সেটা ভোগ করেছেন, আবার প্রকল্পের গাড়ি ব্যবহার করেছেন। এটা বহুমাত্রিক প্রতারণা এবং দুর্নীতি এখানে সংঘটিত হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে এই কারণেই যে তারাই কিন্তু ক্ষমতার ভিত্তি ছিল। সংস্কার হচ্ছে তার অংশ হিসাবে এই বিষয়গুলিকে প্রতিহত করার মতো নীতিমালা অনুসরণ করা হবে, প্রণয়ন করা হবে, অনুসরণ করা হবে, বাস্তবায়ন করা হবে। রাষ্ট্র সম্পদের অপব্যবহারের সাথে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলকভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই এটা আসলে বাস্তবে প্রতিরোধ করা সম্ভব হবে। জনগণের করের টাকায় সরকারি যানবাহনের যথেচ্ছ ব্যবহার ও অর্থ অপব্যয়ে এখনই লাগাম টানার দাবি সচেতন সবার। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ওঠানামার মধ্য দিয়ে চলছে চলতি সপ্তাহের বাজার দর। গেল কয়েকদিনে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 15 টাকা, বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। এদিকে মানভেদে 10 থেকে 20 টাকা কমেছে পেঁয়াজের দর। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ 100 থেকে 105 টাকায়। কিছুটা বাড়তি খোলা ও বোতলবদ্ধ সয়াবিন তেলের দাম। বাজারে শীতের মৌসুমী সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতে শুরু করেছে। তবে পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সহকর্মী সেলিম মালিক ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। প্রথমে যাচ্ছি সেলিম আপনার কাছে। সেলিম, জানাবেন নতুন আলুর আগমন ও দাম কেমন দেখছেন এবং শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কেন সেভাবে কমছে না, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মিতু, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে বাজারে নতুন আলু, দেশি যে নতুন আলু সেটি নেই। তো পুরাতন আলু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে গত এক সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 টাকার মতো বেড়েছে এবং আমাদের বাজারে কিন্তু এর মধ্যে ভারতীয় আলু চলে আসছে, সেগুলোর দামও অনেক বাড়তি। আমি দেশি আলুর ব্যাপারে একটু জানার চেষ্টা করবো দোকানের কাছ থেকে। ভাই, আপনি বলবেন যে আপনি বলবেন যে আসলে কত টাকা বাড়লো, কত ছিল আগের দাম, এখন কি পরিস্থিতি? আলুর দাম তো অনেক বাড়ছে। যে আলু আসিন গত মাসে 50 টাকা, এই আলু 70 টাকা ব্যস্ত হইতেছে। নতুন আলু বাইরেছে তারপরেও বেশি।
নতুন আলু কি কোথায়, মানে দেশি আলু নাকি ভারতীয়? আলু বাইরেছে, আবার ইন্ডিয়ানও বাইরেছে, কিন্তু দাম তো কমে না। পেঁয়াজের দরে কি পরিস্থিতি? পেঁয়াজের বাজার মোটামুটি নিয়ন্ত্রণ আছে, আগে থেকে 5 টাকা 7 টাকা 10 টাকা কমছে এইরকম। ধন্যবাদ। এখানে শুধুমাত্র দেশি আলু আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আলুর কিন্তু বাজারে বেশ সরবরাহ রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করব। ভারতীয় আলু কিন্তু দেখা যাচ্ছে যে দেশি আলুর মতো দেখতে হলেও কিন্তু এগুলো আসলে ভারতীয় আলু, এবং দামটা কিন্তু অনেক বাড়তি বলা যেতে পারে। আমি ব্যবসার সাথে কথা বলবো যে আসলে আপনি দাম বলবেন যে কি, মানে ভারতীয় আলু কত দামে কি করছেন? 90 100 গুলো দাম এত বাড়তি কেন ভারতীয় আলুর দাম? বাড়তি কেন, কেমনে কম, দেশি নাই যে। অর্থাৎ ভারতীয় আলুর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 টাকা দামে বিক্রি হচ্ছে, 90 থেকে 100 টাকা বিক্রি করছেন দোকানি। এদিকে শুধুমাত্র আলু নয়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দামও কিন্তু বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কিন্তু 180 টাকা এবং সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়া চালের দাম কিন্তু কয়েক টাকা কমেছে। বিয়ার 28 চাল নতুন চলে এসেছে বাজারে। এই মুহূর্তে কিন্তু বিয়ার 28 3 টাকা কমেছে। আগে ছিল 60 টাকা কেজি দরে, এখন কিন্তু 57 থেকে 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী নগাঁয় রয়েছেন আরিফুল হক সোহাগ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। ধন্যবাদ সেলিম। আপনি যেমনটা বলছিলেন যে আলুর দাম কিন্তু আসলে নওগাঁর বাজারের পরিস্থিতির কথা যদি আমি আপনাকে জানাই, গত সপ্তাহে কিন্তু নতুন জাতের যে আলু, সেই আলু কিন্তু 400 টাকা কেজি বিক্রি হয়েছে, কিন্তু আজ সেই আলু কিন্তু কমে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পুরাতন জাতের যে আলুগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা কিন্তু বেড়ে গেছে। এছাড়াও আপনাকে যদি জানিয়ে রাখি যে কৃষক নওগাঁ জেলায় এ পর্যন্ত কিন্তু প্রায় আগাম জাতের 2000 মেট্রিক টন আলু সেটি কিন্তু উত্তোলন করে ফেলেছে, এবং নওগাঁ জেলায় এবছর প্রায় 21,270 হেক্টর জমিতে আলু উৎপাদন করা হচ্ছে, এবং যার লক্ষ্যমাত্রা কিন্তু কৃষি বিভাগ ধরেছে প্রায় 4,03,000 মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে তারা আশা করছেন। আপনাকে যদি জানিয়ে রাখি যে কৃষক আসলে এই পর্যায়ে আলুর যে নতুন জাতের যে আলু, এই আলুর দাম যে কমে যাচ্ছে, এই কারণে কৃষকরা কিন্তু হতাশার মধ্যে রয়েছে বলে কৃষক আমাদেরকে জানিয়েছে। কারণ আলুর দাম কমতে কমতে যখন নতুন জাতের আলু 70 থেকে 80 টাকা কেজিতে আসবে, তখন তাদের আসলে মন প্রতি কিন্তু সেটা কমে যাবে, এবং কৃষক সরকারের প্রতি সুনির্দিষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেছে। তারা জানিয়েছে যে আলুর বাজার নিয়ন্ত্রণে এবং আলু যেন সাধারণ মানুষ সকলের কাছে পৌঁছে যায় এবং তারা যেন ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থা যেন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। তো মিতু, এই ছিল নওগাঁর আলুর বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। সেলিম ও আরিফ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য। ঢাকার ধামরায়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এর মধ্যে অনেকে বাজারে বিক্রি করা শুরু করেছে, কেউ নতুন করে চাষ করছে, আবার কেউ যত্ন নিচ্ছে চারা গাছের। কৃষি বিভাগ জানায় চলতি বছর ধামরায়ে 2,500 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। লাউ, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সিম, টমেটো সহ নানা রকমের সবজি চাষের একদম সঠিক সময় চলছে। ধামরাইয়ের কৃষকরাও ব্যস্ত শীতকালীন সবজি চাষে। রাজধানী ঢাকা থেকে কাছাকাছি দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো হবার সুবাদে এখানকার কৃষকরা লাভও করেন বেশি। কৃষকরা জানায় মৌসুমে একই জমিতে 2 থেকে 3 বার অথবা মিশ্র পদ্ধতিতে তারা চাষাবাদ করে। এতে অল্প জায়গায় ফলন হয় ভালো, উৎপাদন খরচের 2 থেকে 3 গুণ হয় লাভ। যেমন লাউ শাক, নাপা শাক, বৌতা শাক, পায়না লাউ ইত্যাদি। তাতে মোটামুটি আমার একবার বুনতে গেলে 25 থেকে 30 হাজার টাকা খরচা হয়। যদি বাজার ভালো থাকে তাহলে আমি 50 থেকে 60 হাজার টাকা বিক্রি করতে পারি। আমার স্বামী এলে কৃষি কাজ করে, সাথে সাথে করি যাতে হলে কামার খরচ কম লাগে। আমরা কীটনাশকের সাথে মানে বিশেষ সাথে আমরা ভিটামিন ব্যবহার করি, এই জন্যই যাতে জানি ফলন ভালো হয়। ক্ষেত থেকে সবজি আসে উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে, এরপর সেগুলো পাঠানো হয় রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায়। বিশেষ করে আমাদের ধামরাই উপজেলায়
খড়ার বাজারে একটি পয়েন্ট রয়েছে এবং বারোবাড়িয়াতে হাতকড়া বাজারে একটি সবজির বড় কালেকশন পয়েন্ট আছে। এই পয়েন্ট থেকে প্রতিদিন আমাদের 11টা থেকে 12টার দিকে সবজিগুলো কারওয়ান বাজারে চলে যায়। এবছর আমরা যে চেষ্টাটা করছি, সারা দেশের আমাদের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, শীতকালীন এছাড়া সবজির দাম অনেক বেশি বেড়ে গেছিল, শীতকালীন সবজিটা যেন আমাদের চাহিদাটা পূরণ করতে পারে এবং সবজির বাজার মূল্য যেন কিছুটা কৃষকও যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার ভোক্তাও যেন সহজেই ভালো সবজিটা নিতে পারে। উৎপাদন বাড়াতে কৃষকদের যাবতীয় সহায়তা করার কথা জানান এই কর্মকর্তা। সৈয়দ মাহমুদ, RTV। এডিস মশাবাহী ডেঙ্গু রোগে প্রতিদিন মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোই বাড়ছে রোগীর চাপ। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আরও 9 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়লেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। রোগীরা বলছে মশা নিধনের নেই কোনো কার্যকর পদক্ষেপ। চিকিৎসকরা বলছেন সচেতনতার মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। দর্শক, এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডেঙ্গু রোগীদের জটিলতা কেমন দেখছেন আর সুস্থতার হার কেমন আসলে? আসলে এখন চলছে শীত মৌসুম, তারপরেও কিন্তু ডেঙ্গুর প্রকোপটা যেটা কমার কথা ছিল সেটা কমছে না। অর্থাৎ শীত মৌসুম আসার ফলে যে ডেঙ্গুর যে একটা ভয়াবহতা কমার কথা ছিল সেটা কিন্তু এখনো কমে আসছে না। চিকিৎসকরা বলছেন আসলে বর্ষা মৌসুমের প্রভাব থাকলেও কিন্তু এর রেশ কিন্তু এখনো কাটেনি। অর্থাৎ এই শীত মৌসুমে এসেও কিন্তু ডেঙ্গুর প্রকোপটা এখনো ভয়াবহ আকার ধারণ করছে। আমরা আজকে সকাল থেকে রাজধানী যে বেশ কয়েকটি হাসপাতালে পরিদর্শন করেছি এবং দেখেছি তার মধ্যে হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এখন এই চিত্র এটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ রোগীরা কিন্তু এখনো ভর্তি রয়েছে এই হাসপাতালের প্রতিটা বেড, এবং সবচেয়ে অধিকাংশ আমরা রোগী দেখেছি যে আসলে এখন অনেকটা রোগীর ক্ষেত্রে খিঁচুনিটা বেশি এবং রক্তের যে প্রবণতা অর্থাৎ প্লাটলেট কমে যাওয়ার যে বিষয়টা সেটা এখন একাধিকভাবে হচ্ছে অনেকের ক্ষেত্রে। এবং অনেকে বলছেন যে আসলে ডেঙ্গু প্রথমে আক্রান্ত হওয়ার পরে দ্বিতীয়বার যারা আক্রান্ত হচ্ছে তারা বেশ জটিল আকার ধারণ করছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে ডেঙ্গুর যে প্রকোপ কমার কথা ছিল সেগুলো এখনো কমে আসছে না। অর্থাৎ এখন যে মৌসুমটা চলছে সেটা কমে আসার কথা থাকলেও কমছে না। তাই তারা বলছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই এবং মশা নিধনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের আরও বেশি উদ্যোগ হতে হবে। বিশেষ করে 2 সিটি কর্পোরেশনের তারা দায়িত্বশীল রয়েছে, তারা কিন্তু মশা নিধনের যে কার্যকর যে ভূমিকা নেয় সেটা কিন্তু রোগীদের ভূমিকার মধ্যে উঠে এসেছে। এবং সেই সাথে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখানে যারা আক্রান্ত হয়ে আসছেন তারা কিন্তু নতুন নতুন লক্ষণ এখন দেখা যাচ্ছে। অর্থাৎ ডেঙ্গুর যে তার প্রকোপের যে পরিবর্তন, জেনেটিক যে পরিবর্তন সেটি কিন্তু ধরা পড়ছে এই রোগীদের মধ্যে। এবং আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই যে বর্তমান সময়ে বর্ষাকাল না থাকার ফলেও কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বাড়ার কারণ হচ্ছে অর্থাৎ আশপাশে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা সেটি হচ্ছে না। বিশেষ করে যারা টবে ফুলের চাষ করা হয় এবং ফ্রিজের পানি পরিষ্কার করছে না, তারাই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। সেই সাথে এখানকার রোগীদেরও বেশ কিছু অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে হাসপাতালে যখন রোগীরা আসা হয়, বিশেষ করে রাত্রেবেলা যে রোগীগুলো আসে তারা কিন্তু বেশ কিছু হয়রানির শিকার হচ্ছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা বিভিন্ন হাসপাতালে ভোগান্তির শিকার হয়। অর্থাৎ বিশেষ করে কয়েকটা হাসপাতালে ঘোরার পরে ডেঙ্গুর যে বিষয়টি চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসেন তখন তারা কিন্তু নানা ভোগান্তির সৃষ্টি হয়, বিশেষ করে রাত্রেবেলা যে রোগীরা আসে। তাই তারা দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ যাতে আরও একটু সচেতন হয় এবং এই রোগীদের চিকিৎসা সেবার ক্ষেত্রে যাতে আরও সুযোগ সুবিধা বাড়ে, এমনটাই তারা দাবি জানিয়েছেন। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে গুলিতে নিহত হন সাভারের শ্রাবণ কাজী। শ্রাবণ মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ছিলেন। ছুটিতে দেশে এসে আন্দোলনে যোগ দেন শ্রাবণ। ঘটনার 3 মাস পেরিয়ে গেলেও একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাভারের মান্নান গাজী এবং শাহনাজ দম্পতির এক ছেলে এবং মেয়ের মধ্যে শ্রাবণ বড়। পরিবারের আর্থিক সংকট থাকা সত্ত্বেও ছেলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় ভর্তি করান মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। ছুটিতে দেশে এসে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেয় শ্রাবণ। সাভার বাজার বাস স্ট্যান্ডে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এমন মৃত্যু এটা তো চোখে দেখা যায় না, মৃত্যু লেখাপড়া শেষে ভালো চাকরি নিয়ে ছেলে সংসারের হাল ধরবে এই আশায় ছিলেন বাবা মা, কিন্তু শ্রাবণকে ঘরে আটকে রাখতে মায়ের কোনো যুক্তি সেদিন কাজে লাগেনি।
আমার যদি 2টা সন্তান থাকতো তাহলে তোকে দুই বাইরে পাঠাই দিতাম, একজন তো আমার কাছে আইতো। তারপরে বলতেছে তাই আমি কই বাবা জান তুমি গেলে গা, আমাকে দেওয়ার মতো কেউ নাই। আমার এখন ভাইয়ের কথা মনে পড়লে অনেক কষ্ট হয়। দীর্ঘ 3 মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। বিষয়টি নিয়ে কষ্টের কথা জানান শহীদ শ্রাবণের বাবা। এ সময় ছেলে হত্যায় জড়িতদের বিচার চাইলেন তিনি। গুলি লাগছে মাথায়, আমি কি সে বাইচে আছে নাকি নাই, গণস্বাস্থ্যে গেছি যায় দেখি তাকে টেবিলের উপরে ফেলে রাখছে যে মৃত। আমি শহীদের বাবা, আমার কাছে আজও পর্যন্ত কোনো সরকারি কোনো লোকজন আমাদের কাছে আসে নাই, আর যারা সত্যিকারী অপরাধী তাদের জন্য কঠিন বিচার হয়। শ্রাবণের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। আদিরা সুলতানা, RTV। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে দেখা দিচ্ছে শীতের আমেজ। দিনাজপুরের হিলিতে কমেছে তাপমাত্রা, সেই সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। হিলিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। শীতের কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের অনেকেই কাজে যেতে পারেননি। এদিকে ঘন কুয়াশায় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে চুয়াডাঙ্গায় গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও বিকেলের পর তাপমাত্রা কমে শীত অনুভূত হয়। সকাল 6টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসে। ফিলিস্তিনের উত্তর গাজায় 2 দফা ইসরায়েলি হামলায় অন্তত 88 জনের প্রাণ গেছে। লেবাননের টায়ার ও বালবেক জেলায়ও ভয়াবহ বোমা বর্ষণ করেছে নেতানিয়াহুর সেনারা। এতে নিহত হয়েছে 47 জনের বেশি মানুষ। গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ে যুদ্ধ বন্ধে বিভিন্ন মহল জোরে সোরে কথা বললেও যুদ্ধবিরতিতে সমর্থন নেই মার্কিন প্রশাসনের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে দেশটি। পাশাপাশি ইসরায়েলে অস্ত্র চালান বন্ধ করার উদ্দেশ্যে তোলা বেশ কিছু বিল প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনেট। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা, ইতালি ও তুরস্ক। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত 8টায়। এই মাঠে যে কোনো ফরম্যাটে টাইগারদের ইতিহাসটা সুখকর না থাকলেও বছরের শেষটা রাঙিয়ে তোলার দিকে নজর থাকবে মিরাজ মমিনুলদের। আর স্বাগতিকদের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। সাদা পোশাকে বছর জুড়ে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের অবস্থান ছিল একই মেরুতে, যেখানে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল বার্থওয়েট মিরাজরা। দুটো দলই সবশেষ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টাইগারদের শুরুটা ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ দিয়ে, মাঝে পাকিস্তান সফরটা ছিল ভিন্ন। এরপর ভারত ও প্রোটিয়াদের কাছে যাচ্ছেতাইভাবে পরাজয়। এমন পরিসংখ্যান নিয়ে শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে নামবে লিটন তাসকিনরা, যেখানে অতীতটাও সুখকর নয় টাইগারদের। সবশেষ 3 সফরেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েছে। এরপরও অতীত ইতিহাস ভুলে বছরটা জয় দিয়েই শেষ করায় নজর থাকবে টাইগারদের। এদিকে ওয়েস্ট ইন্ডিজ বছরটা অস্ট্রেলিয়ার মাঠে জয় দিয়ে শুরু করলেও পরবর্তী 5 টেস্টের 4টিতে হেরেছে, বাকি একটি ড্র। ফলে টাইগারদের বিপক্ষে অতীতকে পুঁজি করেই ঘুরে দাঁড়াতে মাঠে নামবে সামার জোসেফ, কেমার রোচরা। রাফি আমিন, RTV। দেশের ফুটবলে নতুন সংযোজন চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 5টায়। প্রথম চ্যালেঞ্জ কাপের ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এই আসরের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। কিংস অ্যারেনায় গ্যালারিতে আঁকা হয়েছে অভ্যুত্থানের গ্রাফিতি। প্রথম চ্যালেঞ্জ কাপে জমজমাট লড়াইয়ের আভাস দিয়েছেন 2 দলের কোচ ও খেলোয়াড়রা। কিংস অ্যারেনায় দাপুটে জয় নিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় 2 দলই। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।